আপনার থানার নাম কি? থানার নাম মনে আছে? জি না। থানার নামও মনে নাই? পড়াশোনা করছেন কত পর্যন্ত? পড়াশোনা ভাই করিনি। একদমই পড়াশোনা করেননি? জি না। আপনার বাবা কি করতো? আমার আব্বু কল বানিয়ে আগে। কল বানাতো মানে? মানে গামছা বানিয়ে। ও গামছা বানাতো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। আপনি বড় সবার? হ্যাঁ আমি বোনের মধ্যে আমি বড়। আপনি বড়? হ্যাঁ। আচ্ছা। আর ভাই? ভাই আমার বড়। ভাই আপনার বড়? হ্যাঁ। তো এই ভাই বোনরা এখন কোথায় আছে, কি করে? জি না, অগলগা যোগাযোগ নেই আমার। যোগাযোগ নাই? জি না। আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? বেশি মনে করেন রোজা মেয়ে আমার বিয়ে ছিল। কোন রোজা? মানে আগের রোজা, গত রোজা নাই তার আগের রোজা? আগের রোজা। অনেক আগের রোজা। 2-3 বছর হবে বিয়ে হয়েছে? 2-3 বছর হয়েছে। তো আপনার বিয়ে হয়েছিল একজন রিক্সা চালকের সঙ্গে? হ্যাঁ। আচ্ছা। তো রিক্সা চালকের সঙ্গে বিয়ে হওয়ার পরে সংসার কেমন ছিল? মনে করেন সংসার বেশি ভালো আছিল না। কেন? কেন অন্য প্রতি মানে মায়া নিশা আছিল। আচ্ছা আচ্ছা। তো 1 দিন 2 দিন কাজ করে আইতো, মানে আমার লগে অশান্তি করতো। তো 1 দিন 2 দিন আমার খালি আমি হিসাব লওয়ার পরে বলছে তুই হিসাব লস কেলে গিয়া, তো কি সমস্যাটা? তো খাওয়ান খোরাক দিতে চলে। আমি কইছি না, এই আমার হিসাব দিতে হইব, সংসার তো সবকিছু লাগে। 1 দিন 2 দিন আমার প্রচুর মাথু রিক্সা চালাতে না আইয়া। হ্যাঁ মারার পরে। কোথায় থাকতেন আপনি? শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লাতে? হ্যাঁ। আর আপনার জন্ম জেলা? আপনি কোথায় জন্মগ্রহণ করছেন? ইয়াত পরমসিদ্ধি। হ্যাঁ, নরসিংদীতে? হুম। আচ্ছা। এখন থাকেন কোথায়? আমি থাকি নারায়ণগঞ্জে? হুম। আচ্ছা। তো তারপরে কি হলো বলেন? এবারে মারার পরে মানে অনেক ইয়া করছে। তাছাড়া বাইরে চাইছে, বাইরে নিছে গা একবার, কারণ আমার ভাত খাওয়াইতে দিতাম না। আমি কই ভাই, যদি আমার জীবন যত কষ্ট হোক, যত বানুক, আমি আমার ভাত খাম। কেন খাবেন? আপনাকে মারধর করে? তোমরা মানা করো না। তো মানুষের জীবনে বিয়ে বয় কয়টা? আচ্ছা। একটি বয়। আচ্ছা। মানে এই আশা আর কি। ওকে। এরপর আমার প্রচুর মারতো, মারার পর আমি যাইতাম না, মানে জিততে যাইতাম না। তো ভাবছি ওই কি খাইব, গরমে রান্না নাই, বাড়ি নাই, কিছু নেই। আবার জিত মিশছে মতন আবার গেছি গা। যার পরে ওই আমার কাছে মাপ চায়, মানে ওই অন্যায় করছে, মাপ চাওয়ার পরে আর কি আমার মানে ঠেলে শিক্ষা দিতেছে। আমি থাক, তুমি মাফ করে দিছি। আমরা বাসা ভাবছি ওই কাজই করে, কিন্তু 1 দিন 2 দিন ওই মায়ের সাথে যোগাযোগ করে, মানে মায়ের লাগে ফোন নম্বর নিয়ে কথা বলে, মানে এই ব্যাপারে কি তা আমি জানি না। আমার অজান্তে মানে এই কাজটি করছে পরে হিয়ার আমি বালাবুড়ি কেউ কিছু করি না। আমি জানি ওই আমার মায়ের দূর করে প্রচুর, মানে এমন মায়ের মারবো মানে বলার মতন না, মানে শরীরে অঙ্গে হয় বেল দিয়ে বাইরে। কি দিয়ে বাড়ায়? বেল দিয়ে। বেল্ট? হ্যাঁ। আচ্ছা। বাইরের পরে আমি কইছি না, আমি খাইতাম না, তোমার ভাত খাইতাম না, আমি যামগা। তোর যাইতে দিলে না, তুই যাবি, মানে বলতেছে। আর আমি কই না, আমি তোমার ভাত খাইতাম না। এবার বাইর লগে ফোন দিয়ে বললো, বাইরের লগে কথা কইলো, কয়ে করছে তুমি মারছো কে ওরে? অন্যায় করছে দিকে মারছি। কি অন্যায় করছে আমার বোনে তো বালা কতই কইছি, মানে অনেক হিসাব দেওয়া লেগে, হিসাব দেওয়া নাকি লেগে, কয় টাকার কাজ করছো তো বলবোই, স্বাভাবিক, সংসারের মধ্যে ইয়া লাগে না। হেঁটে বলছে পরে আমার ভাই বুঝায় যাই দিয়ে দিছে। তো ভাইও বিয়ে করছে, আল্লাহ একটা ছেলে আছে মাশাল্লাহ। আরে তো ভাই ভাবলো আমার সংসারে তো আমি চালাইতে পারি না, আমি অসহায়, আমি রিক্সা চালাই, ভাত খাই, মানে বাইর বইটা বেশি ভালো না, মানে অশান্তি করে আর কি। আমি ভাবলাম থাক, কেন যত অশান্তি, তো জামাইলে তো অশান্তি থাক, যত কষ্ট মষ্ট করে ভাত খেয়ে মাটি তলে চলবো, আমার জীবন আর কিছু লাগবে না। এটাই আমার সুখ, এটাই আমার ঠিকানা। এবার আয় ফেললাম, আয়ের ফলে মানে আর যাইনি, বাসায় যাইনি। ভাই ফোন করতেছে, তুই আয় বেড়াই যাম কিনা, আমার দরকার নেই, আমি বেড়াইতে আইতাম না। ওই মায়ের ফোন করে, কয় তুমি কই? কয় আমি এমন জায়গা মেয়েদে আসি, তুমি আইও। কহি আমার লগে, আরিফে আমার লগে, কথা কন যেত না। 2-3 মিনিট পর আইতাছি, আমার লাগতো না, শরীরে আমি আইতাছি। গিয়া করছে কি মনে করেন, বাইক গেছে, সেরি মা অনেক কিছু রাঁধছে, রান্ধার পরে মানে খাওয়া দাওয়া করতেছে, হঠাৎ আটকাইছে বাসায়, গড়াইছে। আয়া কি করি? আমি কি ভাত খাইছো? আমাকে না, আমি তো ভাত খাইনি, আমি তো তোমার লাগে বই রয়েছি, একসাথে খামু সবাই মিললা। কয় না, আমি খাই বসছি। আমি তুমি কোন বাসায় গেছো, তুমি খাইছো? কয়েকটা মেয়ে আমার খাওয়াই দিছে।
মানে এমন কালে ফোন আমার পরে আমি রিসিভ করি, আমি কই, হ্যালো আপনি কে? আমি চাঁদনি। এবার আমি কই, আপনি ওর সাথে কতদিনের সম্পর্ক? ও 3-4 বছর হইব সম্পর্ক। 3-4 বছর হইব সম্পর্ক, হয়তো আমি জানি না, আমারও জানতে এই কাজটা করলো। কয়েক বছর তোর লাইন তুই কি করবি? তোর জীবন থেকে তোর আমার তোর বুয়ার তেনে কাইরা লিয়ে যাম গা। ঠিক আছে লিয়ে দেখ গা, সমস্যা নাই, নিলে নিবি গা, কিছু করার নেই। মানুষের কি জোর করে কি রাখতে পারে? রাখতে পারে না। আবার প্রচুর মানে মিলের সামনে গিয়া, মানে আমি রাস্তায় যাইতেছি, মিলের সামনে গিয়ে হিয়া আমার দৌড়ে হয়েছে, মারবো শুধু মেয়ে ধরছে। হিয়া বাবা মনে করেন যাইতেছে পরে আমি আইসি পরে মনে করেন বাচ্চাটা লেয়া, বাচ্চা হয়েছে যেমনি ভাইয়ের সাথে রাখমাক, ওর বাপের সাথে রাখমাক হইয়া গেছি গা, মার্চের দিকে গেছি গা। পরে আইসি ওই কাজ করতেছে, আমাকে এদিকে আসো। এবারে গেছে, আমাকে তোমার মাইয়ে হয়েছে সিজারে, মাইয়ে হয়েছে। মানে আপনি তখন সন্তান সম্ভব ছিলেন? হ্যাঁ, মাইয়ে আছে, মাইয়ে হয়েছে, তুমি আসো। মানে কি দেখে নাই, ওই সিজার তো করছে, ওই দেখে না। মারার পরে মানে আমি গেছি গা, মানে আমার শিলি জায়গা মধ্যে মানে রাতিটা শিলি জায়গা ছুটার চাইছিল, মানে শিলু খোয়াই লাইতে, হয়তো ডাকাইতের মতো মাইদুর করে। হিয়া পরে আমি কই, তোমার মাইয়ে হয়েছে, তোমার মায়েরা করলো? কর না, আমি মাইয়া করলেইতাম না, ইয়া করছে, তুই যেদিকে টেনেছ তুই সেদিকে দিকে, আমার এটা বলতেছে। আমি কে তুমি? আমাকে ওরও কে লিগিয়া? আমি যে রুমে থাকতাম আমার এই রুমে লয়ে যাও। কয় না, তোমার নেওয়ান যেত না। আমি কে? কয় হ, আমি একজনের তেনে জিজ্ঞাসা করলি, আমি হঠাৎ আমার বাদে তো তোমার কিন্তু লোক নেই, তুমি কাতে জিজ্ঞাসা করবা? হে আবার কয় হ। আমি কই, তুমি কি বিয়ে করছো? মানে তোমার বাবা বুঝা যায় তুমি বিয়ে করছো? হে আবার কয়, হ্যাঁ আমি বিয়ে করছি। আমার বুকটা, আমার আসমানটা ভাঙ্গে পড়ছে, মানে এমন বলার মতন না। মানে বাচ্চারা বাপের মুখের দিকে তাকায় রয়েছে, মানে আমি কিন্তু সহ্য করতে পারি না। আমি কই, যাই কইছে ওর বিয়ে করছে তুই কিতে আইসি, আমার বিয়ে করছে তুই কিতে আমি আইসি, আমার বাসায় লিয়ে দাও। ওর বাসায় না নিয়ে কি করলো, অর্ধেক রাস্তার মধ্যে আমার ফালাই নিয়ে দিল। ফালাই দিয়েছে পরে কি করবো, এই কাঁচা শিলি লিয়ে ছোট শিশু বাচ্চা লিয়ে আমি রাস্তা মেদে, মানে কাঁচা শিলি মানে এমন খিচানি উঠছে বলার বাইরে, মানে বাঁচানোর মতন না। সবাই গিয়ে মাথা গিয়ে পানি ডাললো, ডালার পরে ওর আবার আনার পরে জিজ্ঞাসা করতেছে, তুমি ওরা মারছো কে? তুমি ওরও বিয়ে করছো? তোমার যাত কোন আছে, টাকা পয়সা আছে? তুমি কি ভাবতেছো তুমি দুজনের বিয়ে করছো, দুজনের লেখাও, সমস্যা কি? সে তো বলে না ওরা খাওয়ান খোরাক দিও না, আর ওই তো বলে না তুমি ওরা খাওয়ান খোরাক দিও না। তা আমি বললাম কাইন্দা, ভাবি আমার কিছু লাগবে না, ওরা সব কিছু দিয়ে দেন, ওর লিয়ে খাক, আমার খাওয়ান লাগবে না ওর বাদ। ওই বলতেছে কয়েক কথা খাইতে না কে লেগে? আমি কই না, আমি খাইতাম না। আমার তুমি কি জিজ্ঞেস করে কি এই কাম করছো? আমার অজান্তে তুমি এই কাজটা কে লেগে করলা, কোন অপরাধে? আমি তো এমন না, আমি তোমার একটা খারাপ কথা বলছি। ইয়ার পরে মনে করেন আমি আত্মহত্যা করতাম যার পরে মানে আত্মহত্যা করতে যান মানে কি করেন আপনি? বাচ্চা নিয়ে কি করেন? মানে বাচ্চা লিয়ে, মানে ওই আমার লিয়ে খাইতো না, বুঝছেন, আমার লিয়ে খাইতো না। মানে বাবার বাড়ি ফিরে যেতেন? আপনার বাপ ভাইয়ের বাড়ি ফিরে যেতেন? আমার তো দুনিয়া মধ্যে কেউ নেই। কেন, বাবা বেঁচে নাই? জি না। মা না, আমার আম্মু মারা গেছে অনেক ছোট থেকে, আমার বোনের 2 মাসের থেকে মারা গেছে। ও, বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই। জি। বড় ভাই দেখে না? ভাই সিজার করে দিয়েছিল, হেনতেন আওয়ার পরে মানে এই ঘটনা করছে। ও, ভাই নিজের টাকা দিয়ে সিজার করে দিয়েছে, তো ভাইয়ের কাছে যেতেন যে এখন সমস্যা কি করবেন আপনি, কিন্তু আপনি এই ধরনের সুইসাইড করার মানে আইসি পরের না মনে করেন সিজার করে দিছে, আইসি পরের মনে করেন ওরা কোথায় থাকে না থাকে বলতে পারি না, মানে যে জায়গার মধ্যে আসলে ওই জায়গার মধ্যে ওরা নাই। ও, ভাই কোথায় থাকে আপনি জানেন না? জি না। ফোন টোন করা যায়নি, খোঁজ খবর নেওয়া যায়নি কেন? ওদের কাছে মানে আমি অনেক খুঁজছি, ওগরে পাই না। ওদের কাছে ফোন নাম্বার নাই? না। কেন? এত গরিব যে একটা ফোন নাই? কি করে আপনার ভাই? আমার ভাই রিক্সা চালায়। ও, তো হঠাৎ করে বাসা চেঞ্জ করে ফেললো? হ্যাঁ। ওর বাচ্চা কাচ্চা কয়টা? একটা ছেলে। ওই আপনি এখন যে স্টুডিওতে আছেন বা কি অবস্থায় আছেন, এটা কি আপনার ভাই জানে কোথায় আছে? জানে? জি না। তাই জানে না? তাহলে আপনার জামাইয়ের সঙ্গে যোগাযোগ করে না? আপনার ভাই যোগাযোগ করলে তো জানার কথা। আপনার জামাই তো বোধহয় জানে না যে আপনি কোথায় আছেন। হয়তো ভালো না, ওই মানে ওই হে বললেই খায়, বুঝছেন। তো আপনি সুইসাইড করার প্ল্যান করলেন, কি করছিলেন আপনি একটু বলেন তো?
এখানে একটা বিষয় একটু বলে রাখি, ভদ্রমহিলার কথা হয়তো অনেকেই বুঝতে পারবেন না। উনি আসলে এরকম এনভায়রনমেন্টের পরিবেশে কখনো আসেনি, সুতরাং উনি যতটুকু পারছেন নিজের মতো করে বলেছেন। মূল বিষয়টা হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তানেরা, বাবা গামছা বুনিয়ে হলো ওদেরকে চালাতো। তো 3 বোনের মধ্যে উনি হচ্ছেন সবার বড়। এক পর্যায়ে বিয়ে হয়ে যায় ওনার, বুঝতেই পারছেন কত সালে জন্মগ্রহণ করেছেন, নিজের এলাকার ঠিকানাটাও ঠিক মতো বলতে পারে না। সেই জায়গাটা থেকে এই মহিলার একসময় বিয়ে হয় যার সঙ্গে উনি রিক্সা চালাতেন। তো এক পর্যায়ে রিক্সা চালক আরেকটা বিয়ে করেন। তো যেই সময় বিয়ে করেন উনি হচ্ছে সেই সময় ওনার সন্তান জন্ম দিয়েছেন এরকম একটা সময়, এবং সিজারিয়ান বেবি। তো ওনার বাচ্চাটা উনি মেয়ে বাচ্চা হয়। সেই সময় আলটিমেটলি উনি মেনেও নিয়েছিলেন এক পর্যায়ে যে না ঠিক আছে উনি সংসার করবেন, একসাথে থাকবেন, কিন্তু আলটিমেটলি ব্যবস্থা দাঁড়িয়েছে এমন যে ওনার সঙ্গে আসলে থাকা যাচ্ছে না। তো যেহেতু বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই, বড় ভাই কোথায় আছে খোঁজখবর পাচ্ছে না, গল্প হয়তো অনেক জটিল, অনেক কমপ্লেক্স, আমি ছোট করে বলছি। তো এক পর্যায়ে উনি সিদ্ধান্ত নেয় উনি সুইসাইড করবে। সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে আপনি কি করেন, কোথায় যান একটু বলেন তো আমাকে। মানে আমি মধ্যে রাস্তা মানে দাঁড়া রয়েছি। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, কোন রাস্তা এটা? নোয়াপুর। নওয়াপুর, এটা কি নারায়ণগঞ্জের রাস্তা? হ্যাঁ। কোথাও রাস্তা, রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন বাচ্চা নিয়ে? কখন এটা? এটা মনে করেন মানে জিদ দেয়, মানে দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা। দিনের বেলা। হ্যাঁ, মানে জিদ দেয় মানে। তো বাচ্চাটা নিয়ে দাঁড়িয়েছেন কেন, এত ছোট একটা বাচ্চা? কি করবো ভাই, এই জীবনে কি কিছু লাভ আছে? দিনের বেলা মা নাই বাপ নাই কিছু নেই, জামাই তো ভাই অনেক অসহায়। আজকে জামাই বিয়ে করে আম্মাই এটা চাই না, বলে ওর সন্তান ওর জন্মের না, রক্তের না। মেয়েকে বলে আমার নিজের রক্তের না? জি। এটা কি রাগ করে বলেছে এরকম? বাচ্চাকে ধরে নাই, কোলে নেয়নি, একবারে কোলে নেয়নি? জি না, মানে ওর জন্মগ্রহণ করছে পড়েতে না, মানে এটা তো পড়ছে পড়েতে না, বাপ কি জিনিস ও বলতে পারতো না। তো এটা কি মানে মেয়ে হতে এরকম রাগ করেছে নাকি অন্য কোনো সমস্যা? না না, এমনি কিন্তু মাইয়া অন্যের লেগে না, মানে ওর নেশা হয়েছিল মানে অন্য প্রতি অন্য। আচ্ছা ঠিক আছে, এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি সুইসাইড করবেন, আপনি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ। কি প্ল্যান ছিল? বাচ্চা নিয়ে আপনি মারা যাবেন? হ্যাঁ। বাচ্চা নিয়ে মারা যাবেন এরকম প্ল্যান ছিল? জি। তো বাচ্চাটা আপনি কাউকে দিতে পারতেন, হয় না? সাধারণত মা তো চাইতে তার বাচ্চা বেঁচে থাকুক, নিজের উপর রাগ থাকে। বাচ্চা নিয়ে এরকম চিন্তা ভাবনা কেন করলেন যে আমিও বাঁচবো না, বাচ্চাকেও বাঁচতে দিব না? এটা ভয়ঙ্কর কষ্টকর একটা বিষয়। এরকম ঘটনা যে আমাদের সমাজে ঘটে না তা না, কিন্তু গল্পের টুইস্টটা এখানেই। উনি যখন রাস্তার মধ্যে ভাবে দাঁড়িয়ে আছেন তখন আপনার নাম হচ্ছে সাবু। সাবুকে দেন তো মাইক্রোফোনটা। সাবু, আপনি কি দেখেছিলেন বলেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি ঝালমুড়ি বিক্রি করি। আচ্ছা, তখন একটা মহিলায় দেখলাম, আমি আগার থেকে বলতাছি। জি একটু বলেন, আপনি এমনি রাস্তার মধ্যে কি দেখতেছিলেন যে হঠাৎ করে কি ওই ঘটনা? মহিলাটারে, হ্যাঁ, ও কি করতেছিল উনি? ওই মহিলাটা দেখলাম মানে এই যে আমাদের আরিফারকে। হ্যাঁ, আরিফারকে। হুম। তাই শিয়ারিছে, শুয়ে আছে রাস্তা। হ্যাঁ, বাচ্চাটা লিয়া শিয়ারি ছিল। তখন মনে হয় যে আমি ওই দিনকার কিছু কই নেই কে। এটা কোন রাস্তায়? এটা নয়াপুর জায়গায়। এটা কি নারায়ণগঞ্জে? হ্যাঁ, নারায়ণগঞ্জ থানা। আচ্ছা, হ্যাঁ। মাঝখানে যে বই রয়েছে শিয়ারিছে, তখন আমি কইলাম বলে বাচ্চাটা রাখ দা, এদিকে শোয়াই দেন। এক মুরব্বীরে বললাম, তার মুরব্বী আবার কথা শুনছে, মানে ডাক দা, মনে হয় ডাক দা ওই পাশে শোয়াই দিছে। হ্যাঁ। তখন মনে করেন যে আমি একটা আবার কম্বল দিয়ে গেছি কইলে এনো শুয়ে থেকেও আজ কোনো সমস্যা হয় তাই কেউ ডাক দিও। আচ্ছা, আমি বললাম। আচ্ছা, মানে ও রাস্তার মাঝখান থেকে সরাই নিয়ে হ্যাঁ, মানে সাইডে শুয়ে রয়েছে আর কি। হুম। তো রাস্তার মনে হয় যে আশেপাশে মনে হয় গাড়ি যায়, গাড়ি গেলে মনে হয় বাড়িও খেতারে, তার তো মনে হয় সাইডে শোয়াইছি, ডাক দেয় না। তখন আমি ওই দিন কিছু কই নেই কে। তো পরের দিন ওই রাস্তার মধ্যে ঘুমিয়েছিল রাতের বেলা। হ্যাঁ, তো আমি জায়গায় মনে হয় যে বালু মনে হয় মহিলারা শুয়ে থাকে, মনে হয় কিছু হয় না লাই দিলে। হ্যাঁ। আমি কিন্তু মনে হয় বালু জায়গা আর কি। হ্যাঁ। তখন মনে করেন যে এই বাচ্চা নিয়ে রাতের বেলা সেরকম শুয়েছিল হ্যাঁ। ঠান্ডার মধ্যে। হ্যাঁ। কতদিন আগের ঘটনা এটা? এই মনে হয় যে মাস 3 কইব। আমরা অবাক হচ্ছি হয়তো এই পার্টিকুলার ঘটনা শুনে, কিন্তু বাংলাদেশের এরকম রাস্তায় অনেক মেয়ে এরকম ঘুমিয়ে থাকে এবং বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় ঘুমিয়ে থাকে। আমাদের ঢাকা শহরে আশেপাশে চোখে পড়ে অনেক সময়, সেগুলো আমরা দেখেও দেখি না, আমরা দৈনন্দিন জীবনে অভ্যস্ত হয়ে গেছি। হয়তো স্টোরির ক্ষেত্রে অনেক বেশি আবেদন তৈরি করছে আসলে। তারপরে মনে হয় যে আমি কি করবো, পরের দিন আবার মুড়ির বানাইয়া দুগা বিক্রি করে এই গা। আপনি কি ফুল টাইম এই মুড়ি চানাচুরি বিক্রি করেন না অন্য কোনো কিছু করেন? না না, আমি অন্য কিছু করি না। কয় বছর যাবত বিক্রি করেন? আমি বিক্রি করি মনে করেন যে প্রায় 15-16 বছর ধরে। 15-16 বছর এই শুধু মুড়ি চানাচুরি বিক্রি মুড়ি করেন? চানাচুরি বিক্রি করি। কয় টাকা ইনকাম হয় আপনার প্রতি মাসে? আমার বিক্রি হয় মনে করেন যে কোনদিন 300 টাকা, কোনদিন 250 টাকা। লাভ থাকে কয় টাকা? লাভ মনে করেন যে 150 টাকা হয়। 150 টাকা লাভ থাকে? 150 টাকা। কোনো মনে করেন যে আপনার পরিবারে কয়জন? এই আপনি আপনার বাচ্চা ওয়াইফ সহ? আমরা দুইজনই। এই দুইজনই? হ্যাঁ, দুইজনই। বিয়ে করেছেন কয় বছর? বিয়ে করছি মনে হয় যে 7 বছর। 7 বছর। আপনাদের কোনো বাচ্চা কাচ্চা নাই? না, 7 বছর যাবত কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না? এক মাইয়া ছিল, হ্যাঁ। মায়ের প্রথম মাইয়া হয়েছিল, প্রথম মাইয়া মারা গেছে। হয়ে মারা গেছে? হ্যাঁ। আল্লাহ। তাই
আবার 2 বছর পরে গিয়ে একটা ছেলে হইলো, ছেলের ওকে মারা গেল। আচ্ছা তখন ওর আসলে রোগের রোগ আচ্ছা, রোগ আসলে টাকার লেগে আমি কিছু চিকিৎসা করতে পারিনি। চিকিৎসা করতে পারেন নাই তো? এরকম কখনো ইচ্ছা হয় নাই যে ওনার জামাইয়ের মতো আরেকটা বিয়ে করি? না না না, আমি কখনোই ভাবি নাই, কেন ভাবেন নাই? ভাবি নাই। মনে হয় যে মানুষের জীবনে বিয়ে হয় কয়টা, একটাই। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। আজকে এই গল্পের মধ্যে এত ডাইমেনশন আছে, আপনারা যদি একটু ঠান্ডা মাথায় দেখেন, ওনার হাজব্যান্ড ওনাকে ঘরে রাইখা বাচ্চা সহ রেখে আরেকটা বিয়ে করেছে, এবং উনি থাকা অবস্থায়ও থাকতে পারে নাই, থাকার ইচ্ছা করার পরেও। আর এই ভদ্রলোক মুড়ি চানাচুর বিক্রি করে, এবং তারপরেও ওনার কখনো এই ধরনের ইচ্ছা হয় নাই। বলেন তারপরে কি হয়েছে? ওনাকে আপনি সাইড করে রাখলেন এবং মুড়ি চানাচুর নিয়ে বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ময় মশলা লইয়া আমি বাইতে বাড়িলাম। বাইতে বাড়ি দিয়ে কি ওই মহিলাটা বাড়ি মাইদে রোডের মাইদে মনে করেন যে মাঝখানে দাঁড়ায় রয়েছে। তখন আমি 4-5 জন কইলাম কি, ওই বাজান একটা মুরগির আর কি গেলাম, বলে বাজান ওই মহিলাটারে টান দেন, গাড়িতে বাড়িতে ফালাইছে যাবো গা। ও আচ্ছা আচ্ছা, প্রথমে রাস্তার মাঝখানে ছিল, তারপর রাস্তার মাঝখানে সাইডে নিয়ে আসছেন, এরপরে গিয়ে দেখেন না আপনি পরের দিন গিয়ে দেখেন আপনি হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন। আচ্ছা, ডাক্তার এদিকে নিয়ে মনে করেন যে নাইলে মনে করেন গাড়ি চলতি গাড়ি মেয়েদের কাদা ফালাই বাড়িতে ফালাইছে যাবো গা। তখন বাচ্চারা যাবে, বাচ্চার মায়া যাবো গা। তখন আমাকে তো এই ক্ষতির করে লাভ নাকি, নিচুককে দেখিয়া আমাকে তো মা বোন আছে। তখন আমি এই লোকটা আবার চিনি। তখন কয় কি কলে আমি করবো কে লেগে তো যাই দিনা গোষ্ঠী, আমাকে কি আত্মীয় স্বজন, তোর মা না বোন লাগে, মায়া লাগলে তুই যা। আমি কই দেখেন মানুষ একটা অবহেলা করা ঠিক না, মানুষ অবহেলা করবেন, আজকে মনে হয় যে আপনি ক্ষতি করবেন, আপনি 2 দিন পরে আল্লাহ ভাগ আপনারও ক্ষতি করবো। এটা কইছে মনে হয় যে আমরা একটা মারছে থাপ্পর মারছে পরে আমি কেলে আপনি একটা দিলেন কেলে আরেকটা দেন, জোড়া মিল করে লান, আপনি একটা দিয়ে কোনো লাভ হইল না। তো এই মুরব্বীটা কি পরিচিত মুরব্বী? মানে আশেপাশে গ্রামে কি আপনি 3 মিটার নাইলে মনে হয় একটা লাড়ি লন। আমি কইলাম কে লেগা আপনি যা কোনো ইচ্ছা আপনি একদম বাইরে যান, কারণ এটা আমার বড় দিছে না। আর গেল গা, যাওয়ার পরে মনে করেন যে আরো 2-3 জনে কইলাম, কয় দেখ রে ভাই কইস ঠিক হই, অন্য মহিলা ধরতে গেলে মনে হয় মানুষ কইব খারাপ। কলে ওই যে হ্যার মায়া লাগছে, হাই গেট আন্দা আনছে, হাই যে কোনো একটা কিছু করবো আছে। তখন আমি কই থাকা আল্লাহ ভরসা, আল্লাহ যদি মনে হয় যে আমার দিকে চাইবো, আর যদি না চাই তাই মনে হয় মাইর খামো, সমস্যা নাই। আমি মহিলা ডান্ডা লই আমু না ডাক দিম ফরতম। তবে ডাক দিছি পরে মহিলাটাই চাইছে, চাইয়া মনে হয় যে আমার দৌড়ে আইয়া মনে হয় যে আমার ফাঞ্চাটা ধরছে, কয় ভাই আমার বাঁচান, আমি মরতে চাই না। আমি কি হয়েছে, আমি বাড়িতে হুন মনে আর বাসায় লয়ে গেলাম। এর আগে কি আপনার ওয়াইফের সঙ্গে আপনি মহিলাকে নিয়ে কোনো কথা বলেছিলেন? না না না, নেওয়ার আগে বলেন নাই? না, তো সরাসরি বাচ্চা নিয়ে বাসায় চলে গেছেন? সরাসরি বাচ্চা নিয়ে গেছি। তারপর নেওয়ার পর মনে হয় যে সারা মায় বললো কি, কলে এটা কে, মহিলার নাম কি, বাচ্চার নাম কি? বাচ্চার নাম হচ্ছে মিম। তা ওনাকে রুকসানা মামা বলছেন, আপনার রুকসানার মেয়েটা মারা গেছে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, বলেন। তখন আমি বললাম কি দেখো মেয়েটা হয়েছে অসহায়, রাস্তা মাঝে জীবন দিতে চাইছিল। তো মানুষ তো মনে হয় যে তোমারও তো মা নাই বাপ নাই, তুমিও তো বুঝো আমারও মা নাই বাপ নাই, তাই সব হয়েছে তুমি কাছে গাই ভরছি। তাই এক কাম করো, তুমি যদি থান যদি না দাও, তো আমি অন্য একটা রুম ভাড়া লিয়ে দিই, মায়েরা একটা জীবনটা বাঁচাক। কয় এটা কও কি আমি দিতাম না ভাড়াগে, কাউ বোনের মতন আমি রাখবো, কাউ মায়া যখন নাইকিয়া আমি মায়াটা ফারমো। আমি বাচ্চা মায় কইল এটা, আমি যাক আল্লাহ দিছে, আল্লাহ ওরে হায়াত দিয়ে দান করছে, ওই কথাটা বলছে। তখন মনে করেন যে আমি করে তা যাক ভালো হইছে, ওরা রাখো গায়ে গোসল করাও গা। মানে মোর বাড়িতে মনে হয় যে ময়লা বড়া ছিল, অনেক ময়লা, বাচ্চারা দেখবার মতন আসছিল না। তখন মনে হয় যে গায়ে গোসল করাইয়া খাওয়া দাওয়া করাইছে, শরীরটির মোড়া টোলা নিয়া কলপান নিয়া খাওয়া দাওয়া করাইয়া মনে হয় যে কতন গিয়া ঘুমাতো ওটার পরে। তাই মনে হয় যে আমি ঘরে ডাক দা হেমকে আর যাই নেই কে, রাস্তাতে না ফেরত দায় করছি, জালমুড়ি আর বিক্রি করি নেই কে, আজকে আমার জালমুড়ি বিক্রি হয়ে গেছে আমার নই আল্লাহ দিলে। তাই করলাম কি আমি বিকালবেলা বার হয়ে গেলাম গা, 6টার দিকে যাওয়ার পরে মনে করেন যে আমি গ্রামে যাইতাম গা, ওই রোডের মধ্যে মনে হয় যে বেশি বিক্রি না করতেছি, আবার গ্রামে ঢুকে গেছি গিয়া কইতাম কি কইলে জালমুড়ি আমি বিক্রি করতাম। তাই মনে হয় স্বামী স্ত্রী আছে না, ওই মনে হয় ওই গরমের সিজন ওই বাইরে বয়ে থাকে, ওই সব মনে হয় যে জালমুড়ি খায়, বসে জালমুড়ি খায়। তাই এইসব করে মনে হয় যে আমি ঢুকলে জালমুড়ি বিক্রি হয়, আল্লাহ দিলে ভালোই। গিয়া মনে হয় যে 1 ঘন্টা বিক্রি করছি, আমার 600 টাকা বিক্রি করছে। 600 টাকা তো মনে করেন যে আমার 150 টাকা আমার লাভ হয়েছে। 150 টাকা লাভ হয়েছে পরে তো মনে হয় 150 টাকা লাভ হয়েছে আমার, মনে হয় যে আমার বাজারের টাকা আয় পড়ছে। তখন আমি কইলে
দেখো আমি বললাম বিক্রি করে পরে বললাম বলে দেখো আমার ওই 150 টাকা লাভ হয়েছে আজকে। এই বাচ্চা রান্নার পরে আমার প্রথমে আজকে 150 টাকা লাভ হয়ে গেছে গা 1 ঘন্টায়। সারাদিনে আমি মনে হয় 150 টাকা আমি লাভ করতেই না, আজকে আমার 150 টাকা লাভ হয়ে গেছে গা। তখন আলহামদুলিল্লাহ বাচ্চা মেয়ে কইলো। আমাদের ধর্মে এটা আছে, কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক। ঠিক আছে, যেভাবে দেখেন, বাট এভাবে বলা যাবে না যে এই মেয়েটার কারণে এটা হয়েছে, এটা বলা যাবে না, নিয়ম নাই। কিন্তু কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক, এটা বলা হয়েছে। হ্যাঁ বলেন তারপর। তখন আমি কি করলাম, কইলে দেখো তুমি থাও, তুমি যত জীবন থাকতার আমার দরকার হয় আমি কিডনি বেচেলো আমি তোমার সহজ দিকে তো করবো, তুমি একটা কাইকে লড়বা না। তোমার যদি আমি যদি বসে যদি করি তারি তাই দিমু, আর যদি না হইতে পারি তোমার নাই কোনো তুমি ডাইল ভাত খাইয়া জীবনটা কাটাইবা। আমি কইলাম ওরে এই বুঝ দিলাম। তখন করে আচ্ছা ভাই আমি যাইতাম না ভাই, আপনি আমার ভাই লাগেন। আরিফা বললো এটা? হ্যাঁ আরিফ ভাই বলছে। কয়দিন হলো আপনার সঙ্গে আছে? আমার লোক আছে মনে করেন যে 5 মাস 2 সপ্তাহ চলছে। এর মধ্যে ওনার জামাই খোঁজ খবর নিয়েছে? না, কোনো খোঁজ খবর নেই? না না। আজকের এই ভিডিওটা দেখার পরে যদি ওনার জামাই ফিরে আসে আরিফের কাছে, কি করবেন? দিয়ে দিমু। হি ইজ রিয়েলি অনেস্ট। আর যদি যায় দিয়ে দিমু। মায়া লাগবে না যে এই বাচ্চাটা আপনার নিজের সন্তানের মতো দেখেছেন, বড় করেছেন? হ্যাঁ বাচ্চা দিতাম না। কেন? বাচ্চা তো ওর। না বাচ্চা দিব না, বাচ্চা দিব না। কারণ কে লেগে মনে করেন যে হয়তো বিক্রি করে লেবো, আর যদি বিক্রি করে তখন মায়ের জীবনটা শেষ হয়ে যাবো গা। বাচ্চা দিব না। সারা জীবন বোনের মতো দেখবেন? হ্যাঁ দেখবো আজীবন আমি মরা এখন তো আমি ওর বোন ছেনা দিব। আমরা বলি না যে আমাদের সমাজে অনেক হিরো দরকার যাদেরকে আমরা ফলো করতে পারি? দিস ওয়ান ইজ হিরো। চানাচুর বিক্রেতা, বাট মডেল ওয়ান। ও নিজেরই পেট চলে না, 1 থেকে 150 টাকা ইনকাম করে প্রতিদিন। এই 1 থেকে 150 টাকায় জামাই বউ মিলে ভাগাভাগি করে খায়। সেখানে আরেকটা মেয়ে মানুষ যাকে নিয়ে এসছে, এবং ওদের সোসাইটিতে একটা মেয়েকে ঘরে তোলা কত রকমের কান কথা তৈরি হয়। আরেকটা বাচ্চা সহ, বাচ্চাটারও তো নিজের একটা খরচের ব্যাপার স্যাপার আছে। আপনি আমি হলে পারতাম, ঘরে ঢুকতে দিত? এই যে মহিলাটা, যে আপনার ওয়াইফের নাম কি? ডালিয়া। ডালিয়া। এই যে ডালিয়া প্রথম দেখাতেই এরকম রাজি হয়ে গেল, বললো যে ঠিক আছে আমার বোনের মতো থাকবে বাসাতে। এই যে এগুলা, এটা আমার আপনার ফ্যামিলিতে হলে সম্ভব ছিল? সম্ভব ছিল না। এরা আসলে রিয়েল মানুষ, এরা আসলে অনেস্ট মানুষ। এই সৎ মানুষদের আসলে আমাদের দেখা উচিত। এটাই বললাম, মানে আজকের এই গল্পের জায়গাটা আসলে মূলত এই সাবু আর বাকি যে ঘটনাগুলো সেগুলো আমাদের সমাজে হরহামেশাই ঘটে। হয়তো বা একটা গাড়ি ওর শরীরের উপর দিয়ে চলে গেলে পৃথিবীর কেউ জানতোই না যে মেয়েটা কেন মারা গেল, কেউই জানতো না। ওর জামাইকে ধরার প্রশ্নই ওঠে না, হয়তো কোনো ক্লুই খুঁজে পেত না। যে মেয়ে ঠিকমতো বলতে পারে না যে তার স্থায়ী ঠিকানা কি, তো কিছুই হতো না। ওই বেওয়ারিশ লাশ হিসেবে হয়তো বা দাফন হতো। এই ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চাটা, সে হয়তো ঘুমের ঘোরেই পৃথিবী থেকে হারিয়ে যেত। কিন্তু এই সাবু এই মেয়েটাকে সে তুলে নিয়ে এসছে রাস্তা থেকে। দ্যাট ইজ রিয়েলি অসাম। এবং ছোট একটা বাচ্চার মাথার উপরে একটা ছাদ হয়েছে, ঝালমুড়ি বিক্রেতা সাবু, এবং সে এই দুটো মানুষের জীবনের স্বপ্ন দেখা, স্বপ্নদ্রষ্টা হিসেবে কাজ করছে। গল্পটা হয়তো আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে অন্যদিকে টার্ন নেবে, হয়তো অন্যরকম হয়ে যাবে, যেটা হয়তো এতটা ভালো লাগার জায়গায় থাকবে না, অথবা এর চেয়েও ভালো লাগার জায়গা থাকবে। কারণ প্রত্যেক মোমেন্টে আমাদের গল্প চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা আমাদের লাইফে চেঞ্জ টের পাই। কিন্তু এখন পর্যন্ত এটা একটা অসাধারণ গল্প, এটা একটা অসাধারণ স্টোরি। তো সাবু ভাই, আপনি গল্পটা কেন বলতে আসছেন আমার কাছে এই রেডিওতে? আমি গল্পটা বলতে আসছি মনে করেন যে এরকম কাজ যাতে আর কারো যাতে না হয়, যাতে সতর্ক হয়ে যায়, মেয়ে হোক বা পুরুষ হোক, আমার গল্পটা শুনে যাতে সতর্ক হয়ে যায়। সতর্ক বলতে? সতর্ক হয়ে যায় মানে এসব মেয়ে বেড়ি বিয়া শাদী কইরা এরকম ভাবে যাতে না ভালাই দেয় আর কি। সে ছেলে সন্তান হইলে যাতে অস্বীকার যাতে না করে। যত হয়তো মনে হয় যে একটা গরিবের মেয়ে, আজকে যদি মনে হয় যে একটা ধনী মেয়ে থাকতো, তাহলে মনে হয় রাস্তাঘাটে থাকতে পারতো না, বাড়িতে থাকতো, আর একটা অন্যজনের কাছে থাকতো না, আশ্রয় নিত না। আমি চাইতেছি এইটা যাতে শুননা আমার গল্পটা সতর্ক হয়ে যায়। আপনি আজকে এখানে এসেছেন কিভাবে? আপনার এই টাকা ম্যানেজ হয়েছে কিভাবে? আজকে মনে হয় যে আমি আসছি, একটা ওই বাড়িওয়ালা আসছিল যে বাড়ি থাকি, এই বাড়ির মধ্যে যে লোক আইছে, বাড়িওয়ালির মাই আইছে আমার। আমি কইলাম বলে আফা আমার একটু সহযোগিতা করেন, আমি গল্প যামু, ঢাকা যামু। মানে আপনি বাড়িওয়ালির কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসছেন? হ্যাঁ। ওনারাও এসছে আপনার সঙ্গে? হ্যাঁ ওরাও আসছে। কত বছর যাবত ভাড়া আছেন আপনি ওখানে? এনে আছি আমার আব্বু মৃত্যু পরে। অনেকদিন হয়ে গেছে তাহলে? হ্যাঁ আমার আব্বু মারা গেছে 14 বছর। আচ্ছা সাবু ভাই, আপনি যে ঝালমুড়ি বিক্রি করেন, আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে অন্য কিছু করেন, নাকি সারা জীবনে ঝালমুড়ি বিক্রি করবেন? মানে কল্পনা আছে, মানে আল্লাহ তো মনে করেন যে যদি তুমি কিছু দেয়, এই মেয়েটা দিয়ে আমি কিছু দিয়ে দিতে আমি মরে গিয়ে আমি শান্তি পাবো। ওর জীবনে যদি কিছু করে দিয়ে দিতে
তাহলে মনে করেন যে আমি সেই দিনে তো গিয়ে আমি মনে করেন যে আমি আশ্রয় পামু। তাওয়াক্কাল তো আল্লাহ। আপনার নিয়ত গুণে বরকত। আপনি নিশ্চয়ই অনেক অনেক ভালো মানুষ। চাইবো, মন থেকে চাইবো যেন আপনি যে উদ্দেশ্য নিয়ে ওদেরকে ঘরে তুলেছেন সেটা যেন সফল হয়। অন্তর থেকে দোয়া করি আপনার জন্য। অনেক ভালো থাকবেন সাবু ভাই। আমি খুব খুশি হয়েছি যে আপনি গল্পটা বলার জন্য আপনি এখানে এসেছেন। আপনি তার মানে নিয়মিত শোনেন আমাদের এই অনুষ্ঠানটা? হ্যাঁ শুনছি। জি। আমি প্রত্যেকদিন মনে করেন যে আমি প্রত্যেক মঙ্গলবার আমি গল্পটা শুনি। তো শুনি বুঝলে মনে করেন যে আমি আপনার এই জায়গায় আমি আসার প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা সাবু ভাই, ঠিক আছে। আপনি কোনো ফোন নাম্বার ব্যবহার করেন? কোনো ফোন আছে আপনার? হ্যাঁ করি। আচ্ছা ঠিক আছে, আমি ওনার ফোন নাম্বারটা এই ভিডিও লিঙ্কে দিয়ে দিচ্ছি। কেউ যদি ওনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান এই বিষয়টা নিয়ে, ইভেন ওনার হাজব্যান্ডও যদি যোগাযোগ করতে চায়, ওনার সন্তান যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে আপনাদের মধ্যে, যদি যোগাযোগ করতে চান, সত্যি সত্যি যদি ওনাকে সঠিক ব্যবস্থা দিতে পারেন, তাহলে এই ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন। সাবু ভাইয়ের সাথে যদি কেউ দেখা করতে চান, যে গল্পটা উনি বলে গেল সেটা কতটুকু সত্য, আদৌ সত্য কিনা, আপনারা ওনার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। জামা দিয়ে আমরা মোটামুটি ভালোই চলতাম। বাবাও চাকরি করতেন, চাকরির টাকা দিয়ে আমরা মোটামুটি চলতে পারতাম। আমাদের বাড়িতে, আমাদের গ্রামে যখন 1995-96 দিকে টিন সেট চৌকাট করা ঘর আমাদের প্রথম করা হয়েছিল, অনেকেই মানে এতে আমাদেরকে মনে করতো যে আমরা অনেক বড় লোক। আর এই জন্য আমাদের গ্রামেতে যদি কোনো জমি টমি বিক্রি করা হতো, তো প্রথমে আমার বাবার কাছে আসতো মানুষজন, বাবার কাছে আসতো। বাবার কাছে আসা মানুষজন এরকম বলতে চাইতো যে জমিটা বিক্রি করতে যাচ্ছে। তো আমার বাবার বেতনটা ছিল অত্যন্ত সীমিত। প্রত্যেক মানুষেরই জীবনে একটা নেশা থাকে। আমার বাবার নেশা ছিল জমি রাখা। আচ্ছা। আমাদের এত অল্প সীমিত বেতন ছিল বাবার, যে বেতন দিয়ে আমরা কোনো রকম চলে যেতাম। এখান থেকে বাবা আমাদের দিকে খেয়াল না করে ওনার যে একটা নেশা ছিল জমি রাখার, ওই নেশাটা উনি ঠিক রাখতেন আর কি, উনি জমি রেখে দিতেন। তো এভাবে আমাদের চলতে খুবই কষ্ট হইতো, মানে কষ্ট হইতো। আমরা সচ্ছন্ন পরিবার ছিল, এর মধ্যে থেকে বাবা যখন মাসিক বেতনের প্রায় বেশিরভাগ টাকা দিয়ে উনি জমি রেখে ফেলে, তো আমাদের একটা মাস চলতে খুবই কষ্ট হয়ে যায়। আচ্ছা। এমন সময় যায় যে মাস শেষ পর্যায়ে এসা ঘরে কি লবণ আনার টাকাও থাকে না, এমন সময় চলে আসে। তো আমি যখন ক্লাস 2তে পড়ি, তখন আমার বাবা অ্যাক্সিডেন্ট করেন। আচ্ছা। একটা রোড অ্যাক্সিডেন্ট করেন। আমি রোড অ্যাক্সিডেন্টের আগে আরেকটা বাবার প্রকৃত রূপ বলতে চাই। বাবার রূপটা ছিল এরকম, মানে বাবা এত রাগী ছিলেন, মানে বাবাকে আমরা ভয় পাইতাম। মানে ছোটবেলা থেকে বাবাকে আমরা ভয় পাইতাম। প্রত্যেকেই যেমন বাবা অফিস করে আসলে বাবার কুলের দিকে আগায় যায়, আমরা বাবাকে দেখে অ্যাভয়েড করতাম, বাবাকে আমরা এড়িয়ে চলতাম। মানে বাবার সাথে যেন আমাদের দেখা না হয় এরকম আমরা চাইতাম। কারণ বাবা আমাদেরকে নানান ধরনের ভুল ত্রুটি ধরে মারধর করবে এই চিন্তাই। কারণ বাবা চাইতো যে আমরা উনার মতো করে বড় হই, উনি যেভাবে চায় এভাবে চলি। কিন্তু আমার মা কাছে মনে হতো যে বাবা আমাদেরকে যেভাবে সাজেশন দিচ্ছে চলার জন্য, এভাবে হয়তো আমরা ভবিষ্যতে তেমন বড় কিছু হতে পারবো না। সেই সূত্র অনুসারে আমার মার মতো করে আমরা চলতে গিয়ে বাবার কাছে অনেক বকুনি খেতে হতো, বাবার পিটুনি খেতে হতো। বাবা অফিস থেকে এসে সর্বপ্রথম আমাদেরকে ডাকতো, তো খুব ভয়ে ভয়ে বাবার কাছে যেতাম। যেমন মনে হচ্ছে যে আমি রিমান্ডের আসামি, বাবা আমাকে রিমান্ড দেবে, এরকম বাবার কাছে ভয়ে ভয়ে যেতাম। তো প্রথমে জিজ্ঞেস করতো, কিরে আজকে স্কুল থেকে এসে কি কি করছস? তো স্কুল থেকে এসে কি কি করছি এগুলা বর্ণনা দিলে বাবা বলতো, তোকে তো সকালে বলে গেছিলাম এটা করার জন্য ওইটা করার জন্য, করস নাই কেন? তো খুবই ভয় পাইতাম বাবাকে। তো ভুল করলে, ভুল উত্তর হইলে, বাবার মতো করে উত্তরটা নিতে না পারলে বাবা মারধর করতো। আর মা যদি এসে বাধা দিত, তখন মাকেও বাবা অনেক বকাবাধ্য করতো। আর বাবা প্রতিদিন সকাল ভোরে উঠে অফিসে যাওয়ার আগে, বাবার অফিস টাইম ছিল সকাল 7টা থেকে 5টা পর্যন্ত, এর আগ পর্যন্ত ভোরে ফজরের নামাজ পড়ে বাবা জমিতে কাজ করতে যেত। আর আমাদেরকে পড়ার টেবিলে না পাঠায়া বাবা আমাদেরকে সবাইকে, আমরা 2 ভাইকে, এমনকি আমার বড় বোনকে সহ জমিতে যাওয়ার জন্য বলতো আর কি। তো মা আমাদেরকে টিপস দিত রাত্রেবেলায়, যে সকালবেলা যখন তোদেরকে জমিতে যাওয়ার জন্য বলবে, তখন তোরা কি করবি, ঘুম থেকে উঠে প্রথমে তোর বাবা মসজিদ থেকে আসার আগে তোরা পড়তে বসে পড়বি, পড়ার টেবিলে যাবে, বাকি টাকা আমি ম্যানেজ করবো। তো আমরা ঠিক তেমনই করতাম, মার অনুসরণে আমরা সব অনুসরণ করতাম মার কথাগুলো। তো আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে যার যার মতো টেবিলে চলে যেতাম। তো বাবা প্রথমে আমাদের পড়ার টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় বলতো যে, এই আমি কিন্তু যাচ্ছি খেতে, তোরা আসবি, এরকম বলে যেতেন। তো আমরা চিন্তা করতাম যে খেতে যাব, কাজ করলে কুয়াশার মধ্যে, শীতের মধ্যে বা গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে কষ্ট হয়, এর চেয়ে বরঞ্চ পড়াটাই তো ভালো। তখন হয়তো এরকম বুঝতাম না যে পড়লেই আমি ভালো হব, না পড়তে পারলে হবে না কিছু, এটা বুঝতাম না। জাস্ট কাজ থেকে বিরত থাকার জন্যই জমিতে যাওয়া হইতো না। আর মা যেহেতু সাপোর্টে আছে, সেই সূত্র একটু ভয়টা কম পাইতাম। তো বাবা জমি থেকে আইসা অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হইতো, আর আমাদেরকে খুব মানে গালিগালাজ করতো। তো মা আমাদেরকে সান্ত্বনা দিত যে সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে
এগিয়ে যাও, হ্যাঁ তোমরা তোমাদের মতো করে এগিয়ে যাও, আমি তো জেলখানায় বন্দী হয়ে গেছি, আমি চাইলেই তো মুক্তি আমার সম্ভব না। আর তোমরা যদি চাও তাহলে তোমার এই বাবার জেলখানা থেকে মুক্তি পাবা। কিভাবে পাবা? তোমরা যদি পড়ালেখা করো, তোমাদের মতো করে তোমরা মানুষ হও, আমি যেমনটা চাই তোমরা এমন হও, তাইলে তোমরা একসময় অনেক দূরে যাবা, এই জেলা থেকে অন্য জেলায় যাবা, এই শহর থেকে অন্য শহরে যাবা, এমনকি দেশের বাইরে যেতে পারবা। আর যদি তোমার বাবার মতো করে, তোমার বাবার কথা মতো চলে তুমি জমিতে চলে যাও, পড়ালেখা না করো, তাহলে তো তোমার মনে করে যে তোমার বাবার এই জেলখানাতে তুমি বন্দি রয়ে গেলা, জমি চাষি করলা তোমার বাবার সাথে। তো আমাদের ভিতরে তখন থেকে ওই বুদ্ধটা নাড়া দিত, খুব নাড়া দিত। মানে অ্যাকচুয়ালি আসলেই তো মাজা বলছে এটা, মানে আমরা বুঝতে পারতাম। বর্তমানে আমরা 7 ভাই বোন, তো 7 ভাই বোনের মধ্যে আমার সবার বড় হচ্ছে আমার বোন, তারপরে আমার এক ভাই, তারপরে আমার আরেকটা বোন, তারপরে আমি। তো আমার যে ভাই আছে, ওই ভাইটা অনেক ট্যালেন্ট ছিল পড়ালেখাতে। তো ও যখন ক্লাস 8-এ পড়ে, তখন মানে আমরা আব্বা কাকার 7 ভাইয়ের মধ্যে একজন আছে আপনার অনেক পড়ালেখা করেছে, উনি মানে আমার ভাইকে খুব ফেভার করতো, যে আমরা আব্বা কাকার মধ্যে অনেক ভাই বোন, আমরা তার মধ্যে আমার ভাইটা অনেক ট্যালেন্ট, অন্য যে চাচাতো ভাই বোনগুলো আছে তাদের তুলনায় পড়ালেখা ভালো। তো কাকা এসে ভাইয়াকে বললো তুই এটি বৃত্তি দিবি, আর আমি আশা করি তুই বৃত্তিটা পাবি। তো বৃত্তির জন্য একটা গাইড বই কিনতে হইতো, হ্যাঁ, যেটাতে আপনার 11টা সাবজেক্টের নোট থাকতো। তো ওই গাইড বইটা কেনার জন্য বাবার কাছে টাকা চাইলো মা। তো বাবা বললো যে দেখো এই টাকাটা যদি আমি এখন দিয়ে দিই তাহলে আমি ওই জমিটাতে সার দিতে পারবো না, এরকম বাবা মানে এড়াই যেত। তো এইভাবে 7-5 দিন পড়ার পরে দেখা যাচ্ছে ভাইয়ের পরীক্ষা প্রস্তুতি সবাই অন্য বন্ধুরা শুরু করে ফেলছে, বাট ভাইয়া শুরু করতে পারতেছে না। তো চাচাকে আবার এটা ইনফর্ম করে মা। তো চাচা বাড়িতে এসে বাবার সাথে করে রাগারাগি করলো যে তুই যেটা করতে পারস নাই, এর চেয়ে ভালো কিছু ছেলে করুক, এটা তুই চাস না, আমি বুঝতে পারছি, ঠিক আছে আমি ছেলেকে গাইড বই কিনে দিচ্ছি, ছেলে বৃত্তি পাইলে এটা ক্রেডিট তুই নিতে পারবি না। তো ভাইয়াকে দিয়ে শহরে চলে গেল কাকা। তো আমাদের ওখানে লাইব্রেরি ছিল, লাইব্রেরি থেকে কাকা একটা বই কিনে দিল, ভাইয়া তো অনেক খুশি, বইটা নিয়ে বাসায় আসলো। তো ভাইয়া পড়ালেখা করলো খুব মনোযোগ সহকারে। তো এই পড়ালেখা গুলা করতে গিয়েও মানে অনেক বাধাই পড়তে দিত। বাধাটা মূলত বাবাই দিত, যে প্রাইভেটে যাচ্ছিস, এখন প্রাইভেটে চলে যাচ্ছিস, এখন প্রাইভেটে চলে গেলে এই কাজটা কে করবে, এই কাজ আজকে প্রাইভেট মিস করে দে, আজকে বৃষ্টি আসতেছে আজকে যেতে হবে না, এরকম ভাবে ভাইয়াকে বলতো আর কি। ভাইয়া বৃত্তিটা পাই, ট্যালেন্টফুলের বৃত্তিটা পাই। ভাইয়া ট্যালেন্টফুলের বৃত্তিটা পাওয়ার পরে আমার বাবা যে টেক্সটাইলে চাকরি করতো, ওই টেক্সটাইল থেকে কিছু লোক বিদেশে পাঠাবে শ্রমিক হিসেবে, হ্যাঁ। তো ওখানে কারো কাছে পরামর্শ না করে আমার বাবার নাম দিয়ে দেয়। বাবাদের একটা প্রফিট অ্যান্ড ফান্ড ছিল, এই যে যেখানে চাকরি করতো এখানে, ওই ফান্ড থেকে কিছু টাকা জমা হবে এই যে বিদেশের ক্ষেত্রে, আর কিছু টাকা বাবাকে দিতে হবে যদি বাবা যাইতো আর কি, যায় তাহলে। তো বাবা কারো কাছে কোনো পরামর্শ না করে, এমনকি আম্মার সাথেও মনে হয় সম্ভবত বলে নাই, উনি টাকা জমা দিয়ে দিয়েছিল বিদেশ যাবে। তো বাসিতে আসে বললে যে আমি তো সৌদি আরব যেতে চাইতেছি, আমার কলিগদের সাথে আমিও টাকা জমা দিছি, আমি বিদেশ যাব। তো আম্মা জিজ্ঞেস করলো যে আপনি যদি বিদেশ যান তাহলে আমাদের জমি জমা আছে মোটামুটি, আর এগুলো দেখাশোনা কে করবে? তখন বললো যে এগুলা কে করবে, এগুলো সোহাগ দেখবে, বড় ভাইয়ের কথা বললো। তো বড় ভাইয়ের কথা আম্মা বললো যে বড় ভাই যেহেতু বৃত্তি পাইছে একটা ভালো কলেজে ভর্তি করবে, আর বড় ভাইয়ের চিন্তা ছিল যে সে ইঞ্জিনিয়ারিং পড়বে। তো আমাদের কিশোরগঞ্জে একটা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক্যাল ছিল, তো ওইখানে ভাই অ্যাডমিশনও নিবে চিন্তা করতেছিল। তো এমন তো পর্যায়ে বাবা যেহেতু এই সিদ্ধান্ত বিদেশ যাবে, তো ওইটা আবার মা যদি কোনো সমাধান না পাইতো, বাবাকে শাসন করার জন্য একজনই ছিল আমার নেতা চাচ্চু। তো ওনার কাছে আবার মা ইনফর্ম করেন যে বাবা তো ওর বাবা তো এটা করতে চাচ্ছে। তখন আবার কাকা আসেন, এসে সকালবেলা অন্য কাকারা নিয়ে মিটিং বসেন সকালবেলায় আমাদের বাসায়। বসার পরে জিজ্ঞেস করেন কেন তুই বিদেশ যাবি? বলছে যে আমার অনেক ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আমার অনেক টাকার দরকার, আর টাকাটা কি বাবা প্রমাণ করতো, পড়ালেখা করে যে টাকা কামানো যায় ওটা বাবা বুঝতো না। বাবা বুঝতো যে টাকা থাকলে আরো টাকা পাওয়া যায়, আর জমি থাকলেই সুখ পাওয়া যায়, ওটাই ছিল বাবার থিওরি। কিন্তু বাবার ওই থিওরিটা কাকা কোনো সময় পছন্দ করতো না। কাকা এটা এড়াই যেত, এর বিপরীতে একটা যুক্তি তৈরি করতো কাকা, যুক্তি করে বাবাকে ডাউন করে দিত। আর বাবা কাকাকে ছোটবেলা থেকে খুব রেসপেক্ট করতো। এভাবে কাকার কথাই বাবা তো অফ হয়ে যায় যে না, তাহলে আমি যদি না যাই তাহলে আমার টাকাটা জমা দিয়ে দিছি। পরে এর মধ্যে আমার এক কাকা আরেকটা চাচা বলে উঠলো যে তাহলে ছেলেটাকে পাঠায় দিই বিদেশ, সোহাগকে বিদেশ পাঠিয়ে দিব। তো এর মধ্যে বায়াটা পড়তেছিল, জানালা থেকে শুনছে যে বায়ার নাম উঠছে যে হ্যাঁ বিদেশ যাবে। তো ও খুব রাজি হয়ে গেছে, ও তাড়াতাড়ি করে দূরে আসছে টিভি পড়ার টেবিল থেকে, হ্যাঁ কাকা আমি বিদেশ যাব, আমি সৌদি আরব যাব। বায়া কি করছে, পরের দিন ওর ফ্রেন্ডের কাছে সব বইটই বিক্রি করে দিছে, যে ও আর মানে করবে না,
পড়ালেখা করবে না, ও বিদেশ চলে যাবে। এরকম করে বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পরে আমার কাছে ও বায়না করলো যে আমাকে যদি তুমি বিদেশ না পাঠাও তাহলে আমি পড়ালেখা করবো না, তো করবোই না, আর আমি বাড়িতেও থাকবো না। তখন আম্মা বললো যে তোর যেদিকে দু চোখ যা এদিকে যাবি, কিন্তু আমি তোকে বিদেশ পাঠাবো না। আর বাবার কথা হচ্ছে আমি অনেকগুলো টাকা জমা দিয়ে দিয়েছি, প্রায় 60-70 হাজার টাকা, তখনকার সময় অনেক টাকা জমা দিয়ে দিয়েছে। আমাদের একটা জমি বন্ধক দিছে, আর কিছু টাকা বাবার প্রভিডেন্ট ফান্ডে জমা ছিল। এভাবে প্রায় 70-80 হাজার টাকা বাবা জমা দিয়ে দিয়েছিল। এটা উঠানো যেত, হয়তো অনেক সংগ্রাম হইতো, কিন্তু বাবা এই টাকাটা জমা দেওয়ার কারণে চাচা পরে এক পর্যায়ে রাগান্বিত হয়ে যে তোদের ফ্যামিলি ম্যাটার আমি আর এটা ইনভলভ করবো না, তুই দেখ এটা। তো বাবার ইচ্ছা, ভাইয়ার ইচ্ছা থাকার কারণে ভাইয়া সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নেই। আচ্ছা, ভাইয়া বড় ভাই, হ্যাঁ, সৌদি আরব যাবে, শখ ভাই। তো ভাইয়া সৌদি আরব যাবে, সবকিছু ওকে, আত্মীয় স্বজনকে ইনভলভ করা হলো। তো তখন ভাইয়ের বয়স ছিল 16 বছর। তো বড়রা যে আলাপ করতো যে বয়স হয় নাই জেলে বিদেশ যাওয়ার, এটা আমি বুঝতে পারতাম, অতটুকু বুঝতে পারতাম। আর কি হচ্ছে না হচ্ছে এটাও বুঝতে পারতাম, কিন্তু ভাই বিদেশ গেলে কি খারাপ হবে না ভালো হবে এটা তখন বুঝতে পারতাম না। তো বড় ভাই বিদেশ এক পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুতি সব কমপ্লিট, বড় ভাই বিদেশও গেল। আব্বার কলিগরা সাথে আব্বা ওরে পরিচয় করাই দিল যে এরকম এরকম তুই যাবি ওনাদের সাথে। আর ওনাদেরকে বুঝাই দিছে যে আমার তো তোমাদের সাথে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারি নাই, আমার ছেলেকে তোমরা একটু দেখে শুনে নিবা। তো বাবার জায়গায় বড় ভাইকে নাম দিয়ে দিল, এবং বড় ভাই বিদেশ সৌদি আরব গেল। এটা 2001-এর কথা। 2001-এ বড় ভাই সৌদি আরব যাওয়ার পর উনি 3 মাস ছিল, কোনো খবর ছিল না। কারণ ছিল একটাই, বড় ভাই যখন সৌদি আরব গিয়ে পৌঁছেছিল তখন বড় ভাইদেরকে রিসিভ করার জন্য এই সৌদি আরব টেক্সটাইল থেকে লোক আসার কথা ছিল। তো আসছিল, আয়সা আব্বার কলিগরা রিসিভ করে নিছে। আর বড় ভাই মানে কি জানি একটা দৃশ্য দেখতে গিয়া অন্যদিকে অন্য মানুষ অনেক সময় নিয়েছিল ওরা আসতে, এই ফাঁকে বড় ভাই জানি কই চলে গেছিল, কি জানি এটা করতে গেছিল, ও নিজেও এখন ঠিক বলতে পারে না, তখন আয়সাও বলতে পারে নাই। পরে ওরা ওনাদেরকে, আমার চাচুদেরকে মানে আব্বার বন্ধুদেরকে উনি হারায় ফেলাই, বড় ভাই হারায় ফেলছে। তো ওনাকে আর রিসিভ করে নেয় নাই পরে পরবর্তীতে। তো হারায় ফেলে বড় ভাই সৌদি আরবে 3 মাস প্রায় খবরহীন। 3 মাস বড় ভাই খবর না থাকার কারণে তো আমাদের ফ্যামিলি সবাই খুবই কান্না করতো, এমনকি এলাকাবাসী আয়সা ছেলেটার জন্য আফসোস করতো যে এত ভালো একটা ট্যালেন্ট ছেলে, যে রেজাল্ট খুব ভালো করছিল, আরো রেজাল্ট ভালো, অনেক রেজাল্ট ওর জীবনে আসছিল, হয়তো আসতো এরকম, এই ছেলেটাকে কেন বিদেশ পাঠানো হলো, এটা সবারই প্রশ্ন থাকতো, কিন্তু উত্তর তো কারো জানা ছিল না, একমাত্র বাবাই জানতো। যাই হোক, তো বড় ভাই কোনো খবর নাই, আমরা খুব কান্নাকাটি করতাম, দেখা দেখি 3 মাস কোনো খবর না থাকার পর যে আমরা তো ভাবছিলাম হয়তো হারায় গেছে, না হয় হয়তো পৃথিবীতে নাই, এরকম কিছু একটা। তো আল্লাহর এই কুদরত, তখন হজের মৌসুম ছিল 3 মাস পর। হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশ থেকে অনেক লোক যায়। তো আমাদের কিশোরগঞ্জে মহিনন্দ নামের একটা গ্রাম আছে, ওখান থেকে পরিচিত একজন লোক গেছে। উনি আমাদের কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী। তো উনি যাই, উনি আবার আমার আম্মার মামাতো বোনের শ্বশুর, হ্যাঁ মামাতো ভাইয়ের শ্বশুর হয়। হ্যাঁ, উনি যাই সৌদি আরবে হজের জন্য। তো যাওয়ার পরে হাজিরা যখন হজ ক্যাম্পের পরে এই একটু ঘুরতে বের হয়, তখন বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। আর বাঙালি এক লোক বড় ভাইকে সৌদি আরবে বলতেছে, তুই যেখানে এসে পড়ছো সেখানে তো তোর বাঙালি কোনদিন খুঁজে পাইবে না, তুই মক্কা মদিনা কোনো একটা শহরে যদি যেতে পারস তাহলে মানে বাঙালি পাইতে পারিস। তা তুই যখন লোকের জন্য হারায় ফেলছস, তোকে আমি বাঙালি হিসেবে একটু হেল্প করতে পারি। তো একজন বাঙালি ভাইকে মক্কা শরীফে পৌঁছায় দিয়েছিল। আর মক্কা শরীফে হজ মৌসুম ছিল, তখন কিছু মুরব্বী লোকের সাথে বড় ভাই কথা হয়েছিল। তো বড় ভাইকে দেখে ওনারা বুঝতে পারছিল যে হজি না, হ্যাঁ এখানে কাজ করে কিছু একটা। তো জিজ্ঞেস করলো, কিরে এত ছোট ছেলে তুই বাংলাদেশ থেকে আসছিস কেন এখানে? তখন ভাইয়া বললো যে আমি তো কাজ করতে আসছি, ওয়ার্কার হিসেবে আসছি। তো বললো, এত অল্প বয়সের ছেলে কেমন মা দিল ওয়ার্কার হিসেবে সৌদি আরবের মতো দেশ? 2001-এ সৌদি আরব অনেক দূর ছিল আমাদের দেশ থেকে, কারণ তখন ইন্টারনেট ছিল না, তখন মোবাইলে কথা বলা যাইতো, তাও অনেক কষ্ট করে, 1 বাড়িতে 2 বাড়িতে মোবাইল ছিল এরকম। তো বড় ভাইকে দেখে ওনাদের অনেক করুণা হলো। তো বড় ভাই তার স্টোরিটা খুলে বললো যে আঙ্কেল আমার তো এই ঘটনা। বললো, তোর বাড়ি কোথায়? তখন বললো যে আমার বাসা কিশোরগঞ্জ। যে আমারও তো বাড়ি কিশোরগঞ্জ। ও আচ্ছা ঠিক আছে, কিশোরগঞ্জ তোর কোন বাড়ি, কোথায় বাড়ি? খায় আল্লাহ, কি বলস তুই আমার বাতিজা? তুই উনার বাতিজা মানে আমার বাতিজা, তুই এখন বল তুই কি চাস বা কি করতে চাস? তখন উনি ওনার কাছে বললো যে আমি তো এখানে একটা ব্যাংকে কাজ পাইছি, আমি এখানে একটা ব্যাংকে অফিস সহায়ক হিসেবে কাজ পাইছি একটা বাঙালির মাধ্যমে। তখন ভাই একটা চাকরি পাই অফিস সহায়ক। আমি এখানে ঘুরতেছি এই উদ্দেশ্যে যে আমার কিশোরগঞ্জে কোনো হাজি পাই কিনা, যার মাধ্যমে আমি বাংলাদেশে আমার একটা মানে মেসেজ পাঠাইতে পারবো যে আমি আছি, আমি আমার মার কাছে আবার ফিরে আসবো কোনো এক সময়, বা মার সাথে আমি কথা বলবো, সুযোগ হইলে হয়তো। এরকম একটা মেসেজ পাঠানোর জন্য আমি লোক খুঁজছিলাম। নাতি পৃথিবীতে বাইস্তা, পৃথিবীতে তো অনেক মানুষ অনেক কিছু এই নেয় না, অনেকের সাহায্য করতে চায় না, তা আমি তুই কি দিবি আমাকে কাছে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, আমি সবই তোর নিব, এরকম উনি ভাইয়াকে বললো।
তো ভাইয়া বললো যে আপনাকে তো এক হিসেবে আপনি আমার নানা হন, এক হিসেবে আমার চাচু হন, তা বড় ভাই আমাদের জন্য কেলনা পিস্তল, তারপর আম্মার জন্য তবজি নামাজের বিছনা, আমার 7 কাকার জন্য 7টা নামাজের বিছনা এরকম পাঠাইছিল। আমরা আব্বা কাকারা তখন 7 ভাই ছিল, তো এগুলা অনেক কিছুই কার্টুন ভর্তি করে পাঠাইছিল তখন বড় ভাই প্রথম মান্থের বেতন দেয়া। পাঠানোর পরে তো উনি বাংলাদেশে আসিয়া সর্বপ্রথমেই চাচুর বাসায় চলে যায়, ওনার বাসাতে না গিয়া চাচুর বাসায় গিয়ে বলতেছে যে সালাম সাহেব আমি তো খবর নিয়ে আসছি আপনি বাতি যাই। তখন তো চাচু মানে এত খুশি হয়েছিল, মানে ওই রাত্রে আর বাসায় ওই লোকটা ব্যাক করতে দেয় নাই, চাচুর বাসাতে রেখে দিয়েছিল। আর আমার আম্মাকে খবর দিয়ে হয়েছিল, আর আম্মা তো মানে এক দৌড়। আমার আম্মা মানে কোনোদিন আজ পর্যন্ত দেখি না বাড়ির বাইরে মানে বুকরা ছাড়া যাইতে, মানে উনি পর্দা করেন, আমার নানু থেকে হয়তো প্রাপ্য। তো আম্মু ওই দিন মানে শুধু কাপড় পরা যেভাবে বাসায় থাকতো এইভাবে বাসা থেকে বের হয়ে মানে ওনার বাসায় উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো আমি পিছনে পিছনে আম্মার বুকরাটা নিয়ে গেছিলাম, আমি ওইটা বুঝতেছিলাম যে আম্মা হয়তো এখন এই চিন্তায় নাই, এই জন্য বুকরাটা পরে নাই। তো রিক্সাতে উঠে আমি আমাকে বুকরাটা পরতে দিই, বুকরা মাথাটা শুধু পড়ছিল। গেছিলাম, তারপরে উনি বললো যে না ভালো আছে ছেলে, অনেক ট্যালেন্ট, ওখানে কাজ পাইছে, ভালোই কাজ করতেছে। তো যাই হোক এরকম খবর পাওয়ার পর তো আম্মা অনেক খুশি, মহা খুশি। তো আমরা গিফটগুলো বাসাতে নিয়ে আসলাম, আসে আমাদের আত্মীয় স্বজনকে দেখাইলাম, সবাই খুবই খুশি। এরই 3 দিন পরে বড় ভাই একটা মোবাইল নাম্বার দিয়ে দেয়, যে ওনার অফিসের মোবাইল নাম্বার, আর উনি ফোন করার জন্য আমাদের কোনো নাম্বার ওনার কাছে এখন আপাতত নাই, তো এর জন্য আমাদের ফোন করতে পারছে না, আমরা যেন ফোন করি। তো আমাদের স্থানীয় একটা বাজার ছিল লতিপুর বাজার, ওইখান থেকে 60 টাকা মিনিট তখন ফোন করতে হইতো বিদেশ সৌদি আরবে। তো আম্মা আর আমি, আমার আব্বা গিয়েছিলাম, আমরা ফ্যামিলি সবাই মোটামুটি গিয়েছিলাম। আমরা ওই দোকানে গিয়া বড় ভাইয়ের সাথে প্রথম আমরা টেলিফোনে কথা বলি, তাও এই ভাইকে মিস কল দিয়েছিলাম। বাইরে মিস কল দেওয়ার পরে দোকানদার আমাদের কাছে 60 টাকা নিয়েছিল প্রতি মিনিট, পার 5 মিনিট। আমরা তখন হয়তো বুঝতাম না মোবাইল সম্পর্কে অতটা। হ্যাঁ, তো আমরা বড় ভাইকে মিস কল দেওয়ার পরে বড় ভাই অফিস থেকে একজন ব্যাক করে বলছে আরবিতে কথা বলতেছে। তো ওই দোকানদার সৌদি আরব ফিরতি, তো উনিও আরবিতে বলতে পারতো। তো উনি বলছিল যে সোহাগ নামের বাঙালি কি চাই। ও বললো যে ও তো 10টায় আসবে অফিসে, এখন বাজে সকাল 9টা, আরো 1 ঘন্টা ওয়েট করলাম দোকানে আমরা। 10টায় বড় ভাই অফিসে আসা মাত্র ওই লোকটা বললো যে ভাই তো অনেক দূরে আসে ফিডব্যাক করলো, আমাদের সাথে প্রথম কথা হইলো। কথা হওয়ার পরে বড় ভাইয়ের নাম্বার আমরা পেলাম, আমরা নাম্বার বড় ভাই পেলো। 1 মাস খুব ভালো চললো। তো বড় ভাই চিন্তা করলো বাড়িতে তো বাবা চাকরি যেহেতু রত আছে, চলতেছে ওরা ভালোই, তাই আমি এখনো টাকাটা না পাঠায়া আমি একটু গুছায়া নিজেরে তারপর টাকাটা পাঠাই। ও নিজের বাসাতে অনেক জিনিসপত্র কিনলো। এরই 1 মাস পরে বড় ভাই হঠাৎ বললো যে বাংলাদেশ থেকে কেউ সৌদি আরব আসতে চায়, তাহলে আমার কাছে একটা ভিসা আছে, আমি ভিসাটা পাঠাতে চাই। তাহলে ওই ভিসাটা পাঠাইলে আমার এখান থেকে আমি ভিসা টাকা দিয়ে দিব, আর আমি আপনাদের কাছ থেকে আপনারা ওই যে লোকটা বিদেশ আসতে চায় ওর কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে নেবেন। তাহলে আমার দেশে টাকা পাঠানো হয়ে গেল, আর একটা ভিসাও পাঠানো হলো। তো আমি যদি একটা ভিসা পাঠাইতে পারি বাংলাদেশে, তাহলে আমার অনেক মানে ইনকাম হবে, বা আমার মাধ্যমে বাংলাদেশ থেকে একটা লোক আসলো। তো আমার এক চাচাতো ভাই এটা শুনে রাজি হইলো, ওর সমবয়সী ছিল, ওর সাথে খেলাধুলা করতো। ওই ছেলেটা তেমন পড়াতে মনোযোগী ছিল না, তো ওর বাবা রাজি হয়ে গেলো যে ওরা বিদেশ পাঠাবো। ও 1 লক্ষ টাকা দিয়ে ভিসা কিনে, 1 লক্ষ টাকা দিয়ে ভিসাটা কেনার পরে ওইখানকার যে আছে আপনার এই যার কাছ থেকে ভিসাটা কিনে ওই অফিসের দারোয়ান ছিল, ওই দারোয়ানের মাধ্যমে ভিসাটা বড় ভাই কিনছিল সৌদি আরবের দারোয়ানের মাধ্যমে। তো 1 মাস হয়ে যাওয়ার পরেও বড় ভাইকে ভিসাটা দিতেছিল না, মানে ঘুরাইতেছিল, আজকে না কালকে, পরশু না তরশু, এভাবে ঘুরাইতেছিল। আর এই পাশ থেকে 1 লক্ষ টাকা ওই চাচা আমাদের দিয়ে দিয়েছিল, দিয়ে 1 লক্ষ না ঠিক আরো কিছু কম হবে এরকম টাকা আমাদেরকে দিয়ে দিয়েছিল ভিসা বাবদ। তো আমরা ও বড় ভাই মোটামুটি চাচাতো ভাইটা কমপ্লিট মেডিকেল রিভিল করে ও যাবে বিদেশ, আর এদিকে বড় ভাই ভিসাটা পাঠাবে। এর মধ্যে ভিসাটা যখন বড় ভাইকে দিতেছে না, আমরা বাংলাদেশ থেকে বড় ভাইকে খুব প্রেশার ক্রিয়েট করতেছিলাম যে ওরা যেহেতু আমাদের টাকাটা দিয়ে দিছে, ওরা তো খুব তাকদা করতেছে, তুমি ভিসাটা পাঠাচ্ছ না কেন। তো বড় ভাই ভিসাটা পাঠানোর জন্য চেষ্টা করতে চাইলেও চর্চা করে পারতেছিল না, কারণ ওই লোকটা বড় ভাইকে ঘুরাইতেছিল। তো এক পর্যায়ে বড় ভাই রাগান্বিত হয়ে, ও তো দেশে থেকে অনেক রাগ ছিল, রাগান্বিত হয়ে ওই লোকের সাথে হাতাহাতি হয়। সৌদি আরবের স্থানীয় লোক ছিল বেবি, ওই লোকটার সাথে হাতাহাতি হওয়াতে ওই লোকটা বড় ভাইয়ের আকামাটা নিয়ে গিয়া তো পুলিশকে ইনফর্ম করে যে বাংলাদেশ থেকে একটা ছেলে আছে অমুক রুটে, ওর কাছে আকামা নেয়, অত বড় অবৈধ। তো বড় ভাইকে নিয়ে প্রথমেই জেলে পুলিশ এসে ধরে নিয়ে যায় ওখানকে। আপনার ভাই অবৈধ ছিল? হ্যাঁ, অবৈধ ছিল না, বড় ভাইকে অবৈধ করে দেওয়া হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। বড় ভাই কেন ওই লোকের উপরে হাত, যে সময়টাতে বলছে যে উনি অবৈধ, সেই সময়টাতে কি উনি কাগজপত্র অবৈধ ছিলেন নাকি এমনিতে এটা মিথ্যা কথা? মিথ্যা কথা না, কাগজপত্র সব বৈধ ছিল, কোনো আকামা ছিল না, আকামাটা ও কেড়ে নিয়ে গেছিল। সামহাও একটা ট্র্যাপে পড়েছে সে। হ্যাঁ, তারপরে বড় ভাইয়ের কাছ থেকে যখন আকামাটা নিয়ে যাওয়া হলো, তখন বড় ভাই অমুক নাম্বার রুটে ওই অবৈধভাবে আছে এরকম ইনফর্ম করা হয়েছে বড় ভাইয়ের প্রতি। তো ইনফর্ম করার পরে বড় ভাই পুলিশ আসলে পরে পুলিশে ওকে নিতে চায় গাড়িতে ওঠা। তো
ও বুঝতেছিল না যে পুলিশের সাথে ওই সময় গেলে হয়তো ভালো হইতো, পুলিশের সাথে ও যাইতে চাইতেছিল না, খুব জোরে জোরে করলো পুলিশের সাথে। এতে পুলিশ আরো বিরক্ত হইলো, পুলিশ বিরক্ত হয়ে এক পর্যায়ে তো ওকে নিয়ে গেল জেলখানাতে। নিয়ে যাওয়ার পরে ওর নামে অনেক রাগান্বিত হয়ে পুলিশ সুপারের কাছে বিচার দিল, ছেলেটা বাংলাদেশ থেকে আসছে, অনেক রুক্ষ, ও এরকম মারামারি করছে। তো পুলিশ সুপারের ডিসিশন এটাই ছিল যে ওর মাথাটা নেড়া করে বাংলাদেশে পাঠায় দেবো। আর ঠিক তেমনটাই হইলো। বড় ভাইয়ের সাথে একটা ফোন ছিল নোকিয়া, আর একটা মোবাইলের চার্জার ছিল সৌদি আরবের, আর বাড়িতে বাসাতে যে ছিল অনেক টাকার জিনিস কিনছিল, সে প্রায় 2 লাখ টাকা প্রায় সামথিং এরকম টাকার জিনিসপত্র কিনেছিল, মোটরসাইকেল সহ। এগুলো কোনোটাই তার ছিল না, আর আনারও কোনো সুযোগ ছিল না। সে চলে আসছিল আর কি। হ্যাঁ, এভাবে চলে আসছিল। কয় বছর পরে আসে? 6 মাস। মাত্র 6 মাসের মাথায় চলে আসে। সে কত টাকা ইনভেস্ট হয়েছিল? আমাদের 1,20,000 টাকা ইনভেস্ট হয়েছিল। ওকে। তারপর ভাই বিদেশ থেকে বাংলাদেশ চলে আসলো। চলে আসার পরে তো মোটামুটি ভাই বেকার, তো পড়ালেখাটা আর হইলো না। পড়ালেখাটা যেহেতু জীবন থেকে অনেকটি দিন চলে গেছে, তো আর পড়ালেখা তো মনোযোগও নাই ওর। তো মা আবার বলছিল যে তুই আবার পড়ালেখা শুরু কর, ভর্তি হ স্কুলে বা কোনো কলেজে, মাদ্রাসায় ভর্তি হয়ে যা। মাদ্রাসা থেকে তো 9-এ পড়লে খুব সহজে পাস করা যেত, খুব কম পড়ালেখা করেও। তো ভাইয়া বললো যে না, আমি আবার বিদেশ যাব। তো ভাই আবার বিদেশ যাবে, আবার বিদেশ যাওয়ার জন্য সে প্রস্তুতি নিতে চাইছিল। তো বাবা কেন জানি আবারও তার বিদেশ পাঠাবে এরকম রাজি আবার। তো বাবা আবারও বিদেশ পাঠাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো প্রস্তুতি দেওয়ার পর বাবা বিদেশ যখন ওরা পাঠাবে, তখন বাবা চিন্তা করলো যে এখন আর সৌদি আরব না, এখন অন্য আর একটু ভালো কোনো রাষ্ট্রে পাঠাবো, 2 টাকা আমার বেশি ইনভেস্ট হলেও যেন অ্যাক্সিডেন্ট না হয়, আর দ্বিতীয়ত কোনো একটা হাতের কাজ শিখায় পাঠাবো। তো এই সূত্র আমাদের এলাকাতে একটা দালাল টাইপের লোক ছিল, উনি প্রায় মনে হয় আমাদের এলাকা থেকে 1-1.5 লোক বিদেশে পাঠাইছে। তো উনি সফল দালাল। এই সূত্র অনুসারে ওনার সাথে আবার বাবার চুক্তি হয় যে বিল্ডিং এর ভিতরে যে পাইপ ঢুকায় আপনার পানির লাইন করে, এটাকে আপনার ড্রেসিং টেকি কাজ বলে, ওই কাজটা ভাইয়াকে শেখানোর জন্য এই কাজের উপরে ভাই বিদেশ যাবে। তো এই কাজের ভাই 6 মাস 1 বছর ট্রেনিং করে। আর এই 1 বছর ভাই যে ট্রেনিং করে, ওই ভাইয়ের সাথে 170 জন লোক ছিল। এই 170 জনের মধ্যে 70 জন ছিল সৌদি আরব যাবে, আর এই 70 জনকে ভাই ভাষা শিখাইতো, সৌদি আরবে ভাষা শিখাইতো, আর উনি ট্রেনিং করতো। আর এই ট্রেনিং করার ফলে ওনাকে কোনো ফ্রি দিতে হতো না, যেহেতু ওনাদেরকে ভাষা শিখাইতো, সেই অনুসারে দালালোকে ফ্রি করে দিয়েছিল। তো ভাই এভাবে 1 বছর পর ট্রেনিং দেওয়ার পরে আমাদের 2 লাখ টাকা আবার দিতে হবে। প্রথম এভাবে কন্ট্রাক্ট হয়েছিল, 2 লাখ টাকা বড় ভাই দিবে। সিঙ্গাপুর যাবে, এখন সিঙ্গাপুর যাবে, 2 লাখ টাকা দিবে দালালকে। আর আপনার এই বাকি আরো 3 লাখ টাকা দিতে হবে, 5 লাখ টাকা লাগবে। তো বাকি 3 লাখ টাকা বিদেশ যাওয়ার পরে দিবে বাবা, এরকম কন্ট্রাক্টটা ছিল। তো আমরা 2 লাখ টাকা দালালকে দেওয়ার পর আমাকে থেকে ভিসা দিবে, ফ্লাইট দিবে, এরকম বলে বলে অনেকগুলো সময় পার করে যাওয়ার পরে হঠাৎ এক সময় দেখা গেছে যে ফ্লাইটের জন্য বড় ভাইকে সহ 170 জনকে ঢাকা নিয়ে আসা হয়েছিল। এটা কি আপনি ওনার যে মানে সৌদি আরব যাওয়ার গল্প বলতেছেন? না না, যাওয়ার পরে আবার আসার পরে আবার, হ্যাঁ, আবার উনি বিদেশ